আফ্রিকার কেনিয়ার উত্তরের শুষ্ক সাভানা ভূমিতে বাস করে এক সাহসী যোদ্ধা জাতি, নাম সাম্বুরু। এই সমাজে কিশোর বয়সী ছেলেরা যোদ্ধা হয়ে ওঠে, আর মেয়েদের জীবনে বড় পরিবর্তন আসে একটি বিতর্কিত প্রথার মাধ্যমে। তাদের একটি সামাজিক রীতি আছে যাকে বলে বিডিং, যেখানে কিশোরী মেয়েদের সঙ্গে যোদ্ধাদের নির্দিষ্ট সম্পর্ক তৈরি হয়, এবং সেটা বিয়ের আগেই। তাদের আরও রয়েছে বহু বিবাহের দীর্ঘদিনের সামাজিক কাঠামো। বালিমাটিতে এভাবে ছোট ছোট গর্ত করে পানি পান ছাড়া এদের অন্য কোনো উপায় নেই। তারপরেও তারা রঙিন জাতিগোষ্ঠী। তাদের জীবনের কেন্দ্রবিন্দু গবাদি পশু। দুধ আর পশুর রক্ত এসবই তাদের ঐতিহ্যবাহী খাদ্যের অংশ, কিন্তু একই সাথে তারা ভয়ঙ্কর সাহসী। এরা 6 ফুটেরও বেশি লম্বা হয়। সিংহ, হায়েনা বা চিতাবাঘের আক্রমণ থেকে গবাদি পশু রক্ষা করা তাদের দৈনন্দিন দায়িত্ব। হাতে থাকে বর্ষা, তীর ধনুক এবং প্রাচীন যোদ্ধাদের অস্ত্র। এই ভিডিওতে আমরা দেখব তাদের জীবনযাপন, তাদের কঠিন ঐতিহ্য আর প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা এক যোদ্ধা সমাজের বাস্তব গল্প। চলুন প্রবেশ করি আফ্রিকার সাম্বুরুদের জগতে। সাম্বুরু সমাজে বিডিং বলতে এমন একটি প্রথাকে বোঝানো হয় যেখানে একজন তরুণ যোদ্ধা, যাকে স্থানীয় ভাষায় মোরান বলা হয়, একজন অল্প বয়সী মেয়েকে লাল পুঁথির মালা উপহার দেয়। মেয়েটি গ্রহণ করলে তারা অদ্ভুত এক প্রথা অনুযায়ী জীবনযাপন শুরু করে। এই সময় যদি মেয়েটি সন্তানও ধারণ করে তবে তা গ্রহণযোগ্য নয়, কারণ সে এখনো বিবাহিত নয়। আর বিবাহিত হতে হলে তাকে একটি কঠোর ধাপ পাড়ি দিতে হবে, আর সেটি হলো নারী খৎনা। আমরা বিডিং প্রথা এবং তাদের অদ্ভুত বিবাহ প্রথা নিয়ে আরও বিস্তারিত তথ্য জানব, তবে তার আগে তাদের জীবনযাত্রার একদম গভীরে প্রবেশ করা যাক। এটি গোটো মুঙ্গাই নামের একজনের বাড়ি। বিস্তীর্ণ ভূমির মাঝে ছোট্ট একটি আবাস। খুব সকালে শিশুরা ঘুম থেকে ওঠে। ডালপাতার তৈরি গোহাল থেকে তারা ছাগলগুলো ছেড়ে দিবে সারাদিনের চারণের জন্য। সকালে কিছুটা শীত অনুভূত হয়। মুঙ্গাইয়ের স্ত্রী ছাগলের দুধ দহন করছে। সকাল সকাল উঠে তাকেও পরিবারের জন্য রান্না বান্নার কাজ শুরু করতে হয়, ঠিক আমাদের দেশের মায়েদের মতো। সাম্বুরু জনগোষ্ঠীকে আফ্রিকার শেষ যোদ্ধা গোষ্ঠীও বলা হয়। সাম্বুরু সমাজে মহিলা পুরুষ সমানভাবে কাজ করে। যতদূর চোখ চায় শুধু সবুজ বিস্তীর্ণ ভূমি। মানুষের খুব কাছেই বন্যপ্রাণীরা বসবাস করে। এই সকল প্রাণী কিন্তু তাদের একদম কাছাকাছিই থাকে, তবুও তারা এই প্রাণীদের শিকার করে না। তারা শুধু সেই সকল প্রাণী খায় যেগুলো তারা পালন করে, তাও প্রয়োজনের অতিরিক্ত নয়। কোনো প্রাণী মারা গেলে বা বাড়িতে অতিথি এলে তবেই তারা সেগুলো গ্রহণ করে। এখানে যেন প্রকৃতির বিলাসিতা চলে। এরা কিন্তু গবাদি পশু চারণের জন্য এখানে নিয়ে এসেছে। অতিথি আপ্যায়নে রান্না বান্না চলছে। প্রকৃতির মাঝে এই রান্না দেখে কিছুটা লোভ তো জাগছেই। হুট করে বৃষ্টি নেমে পড়েছে। এটি তাদের প্রার্থনা। তারা তাদের বিশ্বাসের ঈশ্বরকে স্মরণ করছে। চলুন বৃষ্টি থামতে থামতে তাদের পরিচয় জানা যাক। এরা হলো কেনিয়ার উত্তর মধ্যাঞ্চলের নীল নদের অববাহিকা থেকে আসা বা নাইলোটিক জনগোষ্ঠী, যাদের আমরা চিনি সাম্বুরু নামে। তারা মূলত আধা যাযাবর পশুপালক। গরু তাদের প্রধান সম্পদ হলেও তারা ভেড়া, ছাগল এবং উটও পালন করে। সাম্বুরুরা মা ভাষার একটি উপভাষা বা ডায়ালেক্টে কথা বলে। এই একই মা ভাষায় কথা বলে মাসাই সম্প্রদায়ের আরও 22টি উপজাতি। তারা এবং মাসাইরা নিজেদের সম্মিলিতভাবে মা হিসেবে পরিচয় দিতেই গর্ববোধ করেন এবং একে অপরের সংস্কৃতি ভাগ করে নেন। মাসাইদের কথা মনে আছে তো আপনাদের? ওরাও কিন্তু প্রচুর সাহসী এবং ভিন্ন ধর্মী কিছু প্রথা তাদেরও আছে, যা দেখলে আশ্চর্য লাগে।
কেনিয়া এবং তানজানিয়ার বিশাল মা সম্প্রদায়ের মধ্যে সাম্বুরু হল তৃতীয় বৃহত্তম উপজাতি। সাম্বুরু ন্যাশনাল রিজার্ভ কেনিয়ার বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অন্যতম বিখ্যাত একটি এলাকা। নন্দীর লোককথা অনুযায়ী প্রথম যিনি খতনা প্রথা চালু করেছিলেন তার নাম ছিল কিপকেনিও, যিনি ডো নামের দেশ থেকে এসেছিলেন। ভাষাবিদদের মতে এটি প্রমাণ করে যে অতীতে দক্ষিণ নাইলোটিক এবং পূর্ব কুশিটিক মানুষের মধ্যে গভীর সাংস্কৃতিক আদান প্রদান ছিল। অল্প সময়ের মধ্যেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টি বিঘ্নিত রান্নাবান্না অবশেষে শেষ হলো। ভাত আর আলু সিদ্ধ। তারপরেও কত খুশি শিশুগুলো। আমাদের আধুনিক সমাজের এত টেনশন আর প্রেসার দেখে ভাবতে হচ্ছে এরা তাহলে হাসি খুশি কিভাবে? প্রকৃত অভাবী আসলে কারা? যদি বোঝা যেত তারা কি বলছে, সম্ভবত তাদের ঐতিহ্যবাহী কোনো গানই হবে। আমাদের দেশে বিয়ে বাড়িতে যেমন গীত গাওয়া হয় ঠিক তেমনি যৌথভাবে গাওয়া গীত মনে হচ্ছে। এই শিশুদের দেখে মনে হচ্ছে মোবাইল ফোন ছাড়াও তাহলে শিশুরা বড় হয়, তাদের গ্রোথও হয়। এই পায়ের ফিতাটি সিংহের চামড়া দিয়ে তৈরি। এটি তারা বিয়ের দিন পরে স্ত্রীর কাছে যায়। এটি তাদের ঐতিহ্য। কানে স্প্রিং জাতীয় এমন গহনা পরে তারা। এটাও তারা শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানে পরে থাকে। তাদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ। দৃশ্যটি দেখে মনে হচ্ছে একজন যোদ্ধা এই বিশাল প্রকৃতিতে রাজ করছে। সন্ধ্যা নামার আগেই ছাগলগুলিকে তুলে ফেলা হচ্ছে। অতঃপর নেমে আসে রাত। তাদের চোখেও নেমে আসে ঘুম। সে এক গভীর ঘুম, যে ঘুম কোটি কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। এটি অন্য আরেকটি গ্রাম। সাম্বুরুরা উচ্চতায় অনেক লম্বা, অধিকাংশই 6 ফুটের উপরে। সে একজন সাম্বুরু ওয়ারিয়র। তার কাজ হল গবাদি পশু ও সমাজকে রক্ষা করা। শক্তিশালী, বলিষ্ঠ যোদ্ধা মনোভাব। এ পর্যন্ত সে হিংস্র প্রাণী যেমন বাঘ, সিংহ, হায়েনার 101টি আক্রমণ থেকে রক্ষা করেছে গবাদি পশুদের। এই গবাদি পশুই হলো তাদের বেঁচে থাকার অবলম্বন। তারাও পশুর রক্ত গ্রহণ করে, যেমনটি আপনাদের দেখিয়েছিলাম মাসাই বা হামারদের। তারা এমনভাবে রক্ত সংগ্রহ করে এতে পশুটির তেমন কোনো ক্ষতি হয় না। এটা তাদের ঐতিহ্য। এই কাজের জন্য তাদের স্পেশালভাবে বানানো এক ধরনের তীর থাকে। এর আগা খুব ধারালো। দেখুন, এটা শুধু ব্লেডের ওই অংশটুকুই প্রবেশ করবে। তারপর একটি গরুকে নির্বাচিত করা হয়। উনি হেজেল অডেল, একজন সার্ভাইভার ইনস্ট্রাক্টর। সাম্বুরুদের জীবনযাত্রা দেখতে গিয়েছেন। তিনি এখন এই ঐতিহ্য পালন করে দেখাতে চলেছেন। তিনি নিজেই একটি গরু ধরতে চলেছেন। এটা তার জন্য নতুন, বিপজ্জনক এবং কষ্টসাধ্য। গলায় এমনভাবে দড়ি পেঁচানো হয় যেন রক ফুলে ওঠে। এরপর খুব কাছে থেকে আঘাত করতে হয়, কিন্তু এটার একটা পরিমাপ আছে। হেজেল 3 বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। পরে একজন সাম্বুরু যোদ্ধা তীর হাতে নেন। সাম্বুরু সমাজ ব্যবস্থা হলো জেরন্টিক্রেসি, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ বা প্রবীণদের শাসন। এই সমাজের বয়স্কদের ক্ষমতা অসীম এবং এর মূলে রয়েছে তাদের অভিশাপ বা কার্স দেওয়ার ক্ষমতার প্রতি ভয়। এই ভয়ের কারণেই বয়স্করা একচেটিয়াভাবে বিয়ে করে এবং একাধিক স্ত্রী গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে। এর ফলে সমাজের অবিবাহিত তরুণদের, যাদের বয়স 30-এর নিচে, তাদের জীবন কিছুটা থমকে থাকে। তারা দীর্ঘ সময় ধরে কিশোর বা অ্যাডোলিসেন্ট স্ট্যাটাসেই থেকে যায় এবং চাইলেই বিয়ে করতে পারে না। সাম্বুরুদের পোশাক ভীষণ রঙিন। নারীরা নীল বা বেগুনি রঙের 2টি কাপড়ের টুকরো পরে, একটি কোমরে, অন্যটি বুকে।
নারীরা সাধারণত মাথা কামানো অবস্থায় থাকে এবং প্রচুর পুঁথির মালা ও ব্রেসলেট পরে। তবে 2000 সালের পর থেকে পোশাকে কিছুটা আধুনিকতা এসেছে। খাবারের কথা বললে ঐতিহ্যগতভাবে সাম্বুরুরা পুরোপুরি তাদের গবাদি পশুর উপর নির্ভরশীল। ঔপনিবেশিক আমলের আগে গরুর দুধ, ছাগল ও ভেড়ার দুধই ছিল তাদের প্রধান খাবার। 18 শতক থেকেই তাদের অর্থনীতিতে ছোট গবাদি পশুর গুরুত্ব ছিল। এখনও তাদের ডায়েটে দুধ খুবই গুরুত্বপূর্ণ, তা কাঁচা হোক বা গাঁজানো। গরুর মাংস কেবল বিশেষ উৎসব বা কোনো গরু মারা গেলে খাওয়া হয়, তবে ছোট পশুর মাংস কিছুটা নিয়মিত খাওয়া হয়। বর্তমানে গবাদি পশু বিক্রি করে তারা ভুট্টা কেনে এবং তা দিয়ে জাউ বা পরিস তৈরি করে খায়। প্রচুর চিনি ও দুধ দিয়ে চা পান করা এখন তাদের নিত্যদিনের অভ্যাস। সবচেয়ে অবাক করা বিষয় হলো তারা পশুর রক্ত পান করে। জীবিত বা জবাই করা পশু থেকে রক্ত সংগ্রহ করা হয়। হেজেলের 3 বারের ব্যর্থতার পর একজন সাম্বুরু যোদ্ধা তীর হাতে নিয়ে ঐতিহ্য সম্পন্ন করেন। এটা এখন তারা পান করবে, এমনকি হেজেলও। তাদের গ্রামের নিরাপত্তা বলয় গাছের ডাল দিয়ে তৈরি, কিন্তু এটি কোনো সাধারণ গাছ নয়। প্রচুর কাঁটাযুক্ত এই গাছের ডাল, নাম অ্যাসাসিয়া। চারপাশে এই কাঁটাযুক্ত ডাল দিয়ে ঘেরা দেওয়া হয় এবং এই ঘেরার মধ্যেই ঘর তৈরি করা হয়। সেই সাথে পশুদের জন্য ভিতরে আরেকটি জায়গা করা হয়। গ্রামের এই ডিফেন্স সিস্টেম কতটা কাজে দেয় সেটি এই ঘটনা দেখলেই বুঝতে পারবেন। এই ছাগলটিকে একটি চিতাবাঘ ঘন্টা 2 আগে গলায় কামড়ে ধরেছিল। এই মেয়েটি খোলা জায়গায় প্রায় 40টি ছাগল চড়াচ্ছিল। হঠাৎ ঝোপের মধ্য থেকে একটি চিতাবাঘ এসে এটাকে আক্রমণ করে। মেয়েটি দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে গ্রামে দৌড়ে এসে বড়দের জানায়। তারপর তারা গিয়ে ছাগলের এইরকম পরিস্থিতি দেখতে পারে। ইতিহাসে হলিউডের সাথে এদের একটা হাস্যকর কাহিনী আছে। পশ্চিমা পপ কালচার এবং হলিউডে সাম্বুরুদের উপস্থিতি বেশ উল্লেখযোগ্য, যদিও অনেক সময় তাদের ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। 1953 সালের জন ফোর্ডের সিনেমা মোগাম্বোতে তাদের দেখা গিয়েছিল। 90-এর দশকে 300 জন সাম্বুরু দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল বাস্কেটবল কমেডি সিনেমা দ্য এয়ার অফ দ্য এয়ারে অভিনয় করতে, যেখানে তাদের দ্য উইনাবি নামক কাল্পনিক গোষ্ঠী হিসেবে দেখানো হয়। এমনকি দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস মুভিতেও তাদের মাসাই হিসেবে দেখানো হয়েছে। সবচেয়ে হাস্যকর ঘটনা ঘটেছিল 1980-র দশকের শেষের দিকে নাইকির একটি বিজ্ঞাপনে। সেখানে একজন সাম্বুরু ব্যক্তি তাদের ভাষায় কিছু একটা বলেছিলেন, যার ইংরেজি সাবটাইটেল দেওয়া হয়েছিল নাইকির বিখ্যাত স্লোগান জাস্ট ডু ইট। কিন্তু পরবর্তীতে নৃতত্ত্ববিদ লি ক্রঙ্ক ভুল ধরিয়ে দিয়ে জানান ওই ব্যক্তি আসলে বলেছিলেন, আমার এগুলো চাই না, আমাকে বড় জুতো দাও। নাইকি পরে স্বীকার করে যে তারা ডায়লগটি নিজেরা বানিয়েছিল, কারণ তারা ভেবেছিল আমেরিকায় কেউ তাদের ভাষা বুঝবে না। আফ্রিকার উত্তর কেনিয়ায় বিশাল সাভানা ভূমি। এখানে সূর্য যেন আরো একটু বেশি তীব্র, আর মাটি যেন আরো একটু বেশি তৃষ্ণার্ত। সাম্বুরুদের বাসভূমি মূলত আধা মরুভূমি অঞ্চল। বছরের বেশিরভাগ সময় এখানে বৃষ্টি খুবই কম হয়। আধুনিক নদী বর্ষা শেষে শুকিয়ে যায়, রয়ে যায় শুধু বালিতে ভরা নদীর খাত। দেখতে মনে হয় যেন এখানে আর কোনো জীবন নেই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই শুকনো বালির নিচে লুকিয়ে থাকে জীবনদায়ী পানি। আর সেই পানিকে খুঁজে বের করার কৌশল শত শত বছর ধরে জানে সাম্বুরু মানুষ। যখন নদী শুকিয়ে যায় তখন সাম্বুরু মানুষ নদীর বালির মধ্যে ছোট ছোট গর্ত খোঁড়ে। এই গর্তগুলোকে বলা হয় স্যান্ডওয়েল, অর্থাৎ বালির কূপ। ধীরে ধীরে বালির নিচ থেকে ভূগর্ভস্থ পানি সেই গর্তে জমতে শুরু করে। প্রথমে তারা সেই পানি সংগ্রহ করে নিজেদের ব্যবহারের জন্য। এরপর সেই একই গর্ত থেকেই পানি পান করে গবাদি পশুগুলো। একটি ছোট গর্ত, কিন্তু সেটাই কখনো কখনো পুরো একটি গ্রামের জীবন বাঁচিয়ে রাখে। বর্ষার সময় তৈরি হওয়া ছোট ছোট জলাশয় বা মৌসুমী নদী থেকেও পশুরা পানি পান করে। আর কখনো কখনো রাখালরা পশুর পুরো পাল নিয়ে কয়েক কিলোমিটার দূরেও চলে যায় শুধু পানির খোঁজে। প্রতিদিন গ্রামের নারী এবং শিশুরা অনেক দূর হেঁটে যায় পানির খোঁজে। তারা সংগ্রহ করে বালির গর্তের পানি, কখনো কূপের পানি, আবার কখনো দূরের জলাধারের পানি। তারপর সেই ভারী পানির পাত্র মাথায় বা হাতে করে ফিরে আসে নিজেদের গ্রামে। সাম্বুরু নারীদের গলায় থাকে রং বেরঙের গহনা। এদের রঙিন জাতি এজন্যই বলা হয়, কিন্তু এই গহনার সাথে জড়িয়ে আছে একটি বিতর্কিত প্রথা, যাকে বলা হয় বিডিং। সাম্বুরু সমাজে বিডিং বলতে এমন একটি প্রথাকে বোঝানো হয় যেখানে একজন তরুণ যোদ্ধা, যাকে স্থানীয় ভাষায় মোরান বলা হয়, একজন অল্প বয়সী মেয়েকে লাল পুঁথির মালা উপহার দেয়। এই যোদ্ধারা সাধারণত কিশোর বয়সে দীক্ষা গ্রহণ করার পর সমাজে যোদ্ধা হিসেবে পরিচিত হয়। যখন কোনো যোদ্ধা কোনো মেয়েকে এই মালা দেয় এবং মেয়েটি তা গ্রহণ করে, তখন সমাজে ধরে নেওয়া হয় যে তাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কটি সাধারণত বিয়ে নয়, বরং এটি একটি সামাজিকভাবে স্বীকৃত অস্থায়ী সম্পর্ক হিসেবে দেখা হয়।
অনেক গবেষণায় উল্লেখ করা হয়েছে যে এই সম্পর্কের ক্ষেত্রে মেয়েদের বয়স সাধারণত 9 থেকে 15 বছরের মধ্যে, আর যোদ্ধাদের বয়স অনেক বেশি হতে পারে। এই কারণে বিষয়টি নিয়ে বহু বছর ধরে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে আসছে। কিছু ক্ষেত্রে বলা হয় মেয়েরা সামাজিক চাপের কারণে মালা গ্রহণ করতে বাধ্য হয়। একবার মালা গ্রহণ করলে সমাজে ধরে নেওয়া হয় যে ওই যোদ্ধার সাথে তার একটি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সমালোচকরা বলেন এই পরিস্থিতি অনেক সময় মেয়েদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ তারা তখনও খুবই অল্প বয়সী। এই কারণে আধুনিক কেনিয়ায় এই প্রথা নিয়ে বড় ধরনের বিতর্ক রয়েছে। কিন্তু সন্তান কেন নিষিদ্ধ ধরা হয়? এই প্রথার সাথে আরেকটি বিশেষও জড়িত। সাম্বুরু সংস্কৃতিতে একটি মেয়েকে পূর্ণবয়স্ক নারী হিসেবে ধরা হয় তখনই যখন তার খতনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সাম্বুরুদের ঐতিহ্যগত বিশ্বাস অনুযায়ী এই দীক্ষা সম্পন্ন হওয়ার আগে কোনো মেয়ে মা হওয়ার জন্য প্রস্তুত নয়। এই কারণে যদি বিডিং সম্পর্কের সময় কোনো মেয়ে গর্ভবতী হয়ে পড়ে, তাহলে সেই পরিস্থিতিকে সমাজে বড় সমস্যা হিসেবে দেখা হয়। অতীতে এমন ক্ষেত্রে শিশুদের সমাজে গ্রহণ করা হতো না। অনেক ক্ষেত্রে সন্তান জন্ম নিলেও তাদের হত্যা করা হতো। সাম্বুরু সমাজে মেয়েদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক পরিবর্তন ঘটে তাদের খতনা অনুষ্ঠানের সময়। এই অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরই একটি মেয়েকে সমাজে পূর্ণবয়স্ক নারী হিসেবে গণ্য করা হয়। এরপরেই সে বিবাহের জন্য উপযুক্ত বলে ধরা হয়। যে যোদ্ধা প্রথমে তাকে মালা দিয়েছিল, প্রথা অনুযায়ী সে সাধারণত তাকে বিয়ে করে না, বরং মেয়েটির বিয়ে হয় সাধারণত কোনো বয়স্ক পুরুষের সাথে, যার কাছে পর্যাপ্ত গবাদি পশু রয়েছে। কারণ সাম্বুরু সমাজে গরু ও পশুপালন সামাজিক মর্যাদার বড় প্রতীক। বর্তমানে কেনিয়ায় এই ধরনের অনেক প্রথার বিরুদ্ধে আইন রয়েছে। বিশেষ করে প্রহিবিশন অফ ফিমেল জেনিটাল মিউটিলেশন অ্যাক্ট 2011 আইনের মাধ্যমে নারী খতনা নিষিদ্ধ করা হয়েছে। ফলে শহর ও অনেক গ্রামীণ এলাকায় পরিবর্তন দেখা যাচ্ছে। তবে দূরবর্তী কিছু অঞ্চলে ঐতিহ্যের প্রভাব এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাদের গবাদি পশু ক্রয় বিক্রয়ের জন্য বাজারও রয়েছে। এই বাজারের নাম লুকুরু। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে ক্রয় বিক্রয়ের কাজে। এই বাজারটি 90 দশকে বসতে শুরু করে। শুরুতে ছোট আকারে স্থানীয় রাখালরাই শুরু করেছিল। পরে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক এটি চালু করে এবং পরে DRLP প্রজেক্টের মাধ্যমে এই বাজারের রক্ষণাবেক্ষণ শুরু হয়। এখানে বাজারের দিনগুলোতে প্রায় 300 গরু এবং 2000 ছাগল, ভেড়া বেচা কেনা হয়, যা 16.5 মিলিয়ন কেনিয়ান মুদ্রার সমান। ফসল উৎপাদনেও তারা ধীরে ধীরে এগিয়ে চলেছে। তবে আশা রাখি এগিয়ে চলতে চলতে তারা যেন আমাদের মতো প্রকৃতিকে ভুলে না যায় আর ক্ষমতার নেশায় পৃথিবী ধ্বংস করার চেষ্টা না করে। পারমাণবিক বোমার আঘাতে পৃথিবীতে কি কি হতে পারে সেটা হয়তো তারা এখনো জানে না। তবে পরবর্তী ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ সহ পৃথিবীর 500 কোটি মানুষ কিভাবে নিমিষেই শেষ হয়ে যেতে পারে।